আমার নাম অরুণ সরকার। যখন এই ঘটনাটা ঘটে, অর্থাৎ যার আধারে আমি আজ এই গল্পটা লিখছি, তখন আমার বয়স মাত্র 21 বছর। আমি তখন কলকাতার এক খ্যাতিনামা কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র। বাবা মার ইচ্ছা ছিল ছেলে সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, কিন্তু আমার ইচ্ছা ছিল একজন বড় ভূগোলবিদ হবার। তাই উচ্চ মাধ্যমিক পাশ করবার পর পরিবারের অনেক অনিচ্ছা সত্ত্বেও জিওগ্রাফি অনার্স নিয়ে কলকাতার এক নামকরা কলেজে ভর্তি হলাম। অবশ্য এই কলেজে ভর্তি হওয়া যে মুখের কথা না, সে একমাত্র এই কলেজে যারা আগে পড়াশোনা করেছেন তারাই ভালো মতো জানেন। তাই অনেক কষ্ট করে এই কলেজে চান্স পাওয়ার পর আমার কেবল একটাই লক্ষ্য ছিল, একজন বড় ভূগোলবিদ হওয়া আর দেশ বিদেশের বড় বড় ভূগোল বিশারদদের সাথে কাজ করা। এই স্বপ্নগুলো দেখেই দিন বেশ কাটছিল। জীবনে এখন অবধি কোনো প্রেম প্রীতি করিনি। এক কথায় সিঙ্গেল ব্যাচেলার লাইফ। খুব ভালো আছি, নিজের মতো খাই, নিজের মতো ঘুরি, কেউ কিচ্ছু বলার নেই। কিন্তু আমার সমস্ত বন্ধুরা তখন বেশ ব্যস্ত ছিল, কারণ সামনে সরস্বতী পুজো। আর আপনারা সকলেই জানেন এই দিনটা কি। এই দিনটা বাঙালির ভ্যালেন্টাইন ডে। তবে ওই দিনটায় দেবী সরস্বতীর দেখা পাবেন কিনা জানি না, তবে দেবী মোহিনী, রম্ভা, উর্বশী এদের রাস্তাঘাটে খুব দেখা মিলবে। হয়তো কিছু সিঙ্গেল রোমিওগণ এদের দেখতেই জোরে বাইক নিয়ে রাস্তায় টহল দেয়। যদিও আমি আজ অব্দি বুঝে উঠতে পারলাম না এই জোরে বাইক চালিয়ে ছেলেপুলেরা কি লাভ পায়। আপনি যদি কলকাতার অধিবাসী হয়ে থাকেন, তাহলে রাস্তায় রাস্তায় ওই দিন অজস্র কপোতকপতিদের এভাবে দেখতে পাবেন। কিন্তু আমাদের মতো লোকদের আপনি ওই দিন দুটো জায়গা দেখতে পাবেন। এক, হয়তো কোনো পুজো মণ্ডপে ঠাকুরকে অঞ্জলি দিচ্ছি, আর নয়তো বাড়িতে বসে ফেসবুকের লোকেদের পোস্টে লাভ নয়তো হাহা রিয়াক্ট দিচ্ছি। আমি এমনিতে খুব একটা বাড়ি থেকে বেরোই না, তবে সেইবার সরস্বতী পুজোর দিন আমার কলেজের বন্ধু আমাকে সাত সকালে ফোন করল আর বলল, কিরে বদনা, আসবি তো? আয় আয়, তোর জন্য আমি, রাজু, পল্টু সবাই অপেক্ষা করছি। আর ভাই বলছিলাম, একটা সুখবর আছে, নিবেদিতে এসেছে, তোর কথা জিজ্ঞেস করছিল। জলদি আয়, জলদি আয়। নিবেদিতা আমার কলেজ জীবনের ক্রাশ। খুব ভালো লাগতো মেয়েটাকে মনে মনে, কিন্তু আজ অবধি ওকে বুক ফুটে কিছু বলতে পারেনি। প্লাস এখন তো আরও সম্ভব না, কারণ তার নতুন বয়ফ্রেন্ডও হয়েছে। বেশ নামি দামি জায়গায় ঘুরতে যায়। মধ্যবিত্ত পরিবারের ছেলে হওয়াতে তাই একদিকে প্রপোজ না করে ভালোই করেছি, কারণ যদি ও আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করত তাহলে টাকাটাই ফালতু খরচা হতো, আর টাকা বেকার খরচ করা আমার একদম পছন্দ না। এবার আমি একটু ঘুম ঘুম সরে বললাম, আরে আজ ইচ্ছে হচ্ছে না ভাই, তোরা চলে যা, তোরা মজা কর, আমি বাড়িতেই থাকি, কেমন? ওপার থেকে বিপ্রজিৎ বলল, এ ভাই, তোর আশায় আমি এসছি, অন্তত একবার আমার জন্য আয়। আমি সেই সোদপুর থেকে সকাল সকাল ট্রেন ধরে এখানে আসছি, আর তুই তো বাড়ির সামনে থাকিস। জলদি জলদি আয় ভাই, অঞ্জলি শুরু হয়ে যাবে তো। ওইদিকে ঠাকুর মশাইয়ের মন্ত্র কানে আসতে লাগলো। ওম তরুণ সকলমিন্দু বিভ্রতি শুভ্রকান্তি কূচভরণমিতাঙ্গি সন্নিসন্না শীতাব্জে। বন্ধুর মুখে না করতে কোনদিনই পারিনি, তাই বলে বসলাম, আচ্ছা রাখ, আসছি। বলে ফোনটা রেখে স্নান করে একটা সবুজ পাঞ্জাবি আর ডার্ক ব্লু জিন্স পরে তৈরি হতে শুরু করলাম। এবং তৈরি হওয়ার ঠিক 30 মিনিট পর সেজে গুজে কলেজে গিয়ে পৌঁছলাম, আর বিদ্যা দেবী জ্ঞানদাত্রী মা সরস্বতীকে মন ভরে অঞ্জলি দিলাম। এইভাবে সারাটা দিন বন্ধুদের সাথে মজা করে এদিকে ওদিকে ঘুরে কেটে গেল। সব কিছু করে রাত যখন বাড়ি ফিরছি তখন রাত 10টা বাজে।
এখন আমি যেখানে দাঁড়িয়ে তার থেকে একটু সামনেই, অর্থাৎ একটু হেঁটে গেলে আমার বাড়ি পড়বে। প্রায় 20 মিনিটের রাস্তা। তাই সবাইকে টাটা করে আমি আমার বাড়ির পথে হাঁটা শুরু করলাম। রাস্তা দিয়ে হাঁটছি, সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। রাস্তায় শুধু বিক্ষিপ্তভাবে দু একটা কুকুর ঘোরাফেরা করছে। আমি মেন রোড পার হয়ে গলিতে ঢুকলাম। এর মধ্যে ঝিঝি পোকা টাকার আওয়াজ কানে আসছে। সব মিলিয়ে কেমন একটা যেন গা ছমছমে ভাব তৈরি হয়েছে। আমার অবশ্য কখনই ভূত প্রেতের ভয় ছিল না। অনেক সময় গভীর রাত্রে, অর্থাৎ 2-3টে নাগাদও এই গলি দিয়ে এসে রাস্তার মোড়ের শিবুদার দোকান থেকে সিগারেট কিনে নিয়ে গেছি। তাই আজও এমন কোনো ভয় আসছে না। কিন্তু এইবার একাকি একটু স্টাইল মারার জন্য হাতে একটা সিগারেট ধরালাম। সিগারেট খেতে খেতে যাচ্ছি। একটা জিনিস লক্ষ্য করলাম, রাস্তার ল্যাম্পপোস্টের লাইটগুলো নেভানো। কেন কে জানে? ও, আজ তো ভ্যালেন্টাইন ডে। মোবাইলের আলোতে মাঝে মাঝে রাস্তা দেখে নিচ্ছিলাম আর গুনগুন করে একটা গান গাইছিলাম। अरे देखा तो तुझे यार दिल में बजे गिटार। এক্সকিউজ মি স্যার। কি হলো? হঠাৎই ডাকটা শুনতে পেয়ে চুপ করে গেলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মোবাইলের আলো জ্বালিয়ে আশেপাশে তাকালাম। কিন্তু কি আশ্চর্য, আশেপাশে কোথাও তো কেউ নেই। ভাবলাম গলির দুপাশের কোনো বাড়িতে হয়তো ডাকছে কেউ কাউকে। এই ভেবে আবার হাঁটা শুরু করলাম। কিন্তু 2 পা এগোতেই আবার সেই ডাক। এক্সকিউজ মি স্যার, আপনার সাথে একটু কথা ছিল। এইবার দাঁড়িয়ে পড়লাম। হালকা হালকা ভয় পাচ্ছিলাম, তবে সেটা ভূতের না, ছিনতাইকারী। কেননা হাতে যে ফোনটা আছে সেটা আইফোন না হলেও বেশ দামি কোম্পানির ফোন। কিন্তু আবার চিন্তাও করলাম, আমি যদি এখন এইখান থেকে দৌড় দিই আর এটা যদি আমারই পরিচিত কেউ হয়, তাহলে তো দৌড়ের কথা সবাইকে বলে দিয়ে আমার প্রেস্টিজ একেবারে পাংচার করে দেবে। ভয়ে গলা দিয়ে কথা তো আসছিল না, কিন্তু তবুও একটা কৃত্রিম সাহস এনে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলাম, কে? উত্তর এলো, স্যার, আমি আপনার একজন ছোট ভাইয়ের মতো, খুব বিপদে পড়েছি, আপনার হেল্প লাগবে। আমি এইবার কণ্ঠে কিছুটা বিরক্তি নিয়ে জিজ্ঞাসা করলাম, তো এমন নাকি সুরে ভূতের মতো কথা বলছো কেন? উত্তর এলো, আগে স্যার আমি তো ভূত হয়ে কি আমি ছাগলের মতো কথা বলবো? আমি কি বলবো বুঝলাম। ওরে, কে কোথায় আছিস, আমাকে বাঁচা বলে একটা চিৎকার দেওয়ার চিন্তা করছি, এমন সময় সে আবার বলে উঠল, স্যার আপনার হাতের সিগারেটটা নিভিয়ে ফেলে দিন প্লিজ, তাহলে আমি আপনার সামনে আসতে পারবো। আপনি তো জানেনই ভূতরা আগুন দেখলে ভয় পায়, তাই তো আপনি তো আমাকে দেখতে পাচ্ছেন না, দেখতে পেলে দেখতেন। ভয় আমার শরীরের সব লোম নিতেই গেছে। হ্যাঁ, ভয় আবার লোম নিতেই যায় না? এতদিন তো শুনেছি ভয় লোম খাড়া হয়ে যায়। এটা আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু সে বলল, আপনাদের মানুষদের ভয় লোম খাড়া হয়ে যায়, আমাদের ভূতেদের লোম তো সবসময় খাড়াই থাকে, তাই ভয় পেলে নিতেই যায়। এবার আমি সিগারেটটা ফেলে না দিয়ে জোরসে একটা টান দিলাম। ভূতটা এবার কিছুটা আকুতির মতো করে বলল, স্যার স্যার প্লিজ আপনার পায়ে পড়ি, এইভাবে ভয় দেখাবেন না, আমার হার্টের প্রবলেম আছে। আমি বললাম, ধর, কে তুমি? সত্যি করে বলো তো, আমি জানি তুমি আমার পরিচিত কেউ, আমার সাথে ফাজলামি করছো, আমি কিন্তু ভূত বিশ্বাস করি না। সে বলল, এইভাবে বলবেন না স্যার, আমরা ভূত বলে কি আমাদের কোনো মান সম্মান নেই? আপনি এইভাবে আমাদের অস্তিত্বকে অস্বীকার করতে পারেন না। আচ্ছা, আমি কি কখনো বলেছি যে মানুষ বলতে কিছু নেই? মানুষ বিশ্বাস করি না। বুঝলাম বেশ আত্মমর্যাদা সম্পন্ন ভূত। জিজ্ঞেস করলাম, তো আমার কাছে কি দরকার?
আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? সে উত্তর দিল, স্যার সব বলবো, তার আগে আপনি দয়া করে আপনার হাতের সিগারেটটা ফেলে দিয়ে নিভিয়ে ফেলুন। ওটা তো এমনিতেও শেষ হয়ে গেছে, এইভাবে ধরে রাখলে তো একটু পর আপনার আঙ্গুলে ছ্যাঁকা লাগবে। আমি সিগারেটের দিকে তাকালাম। আসলেই এটা শেষ। একটু পর সত্যি ছ্যাঁকা খেতাম, তাই ফেলে দিয়ে পা দিয়ে নিভিয়ে দিলাম। তারপর বললাম, এখন বলো কি সমস্যা তোমার? আগে স্যার আমার নাম উদ্ঘট, বেঁচে থাকতে আমার নাম ছিল উৎপল, আর মরার পরেই ভূত হয়ে আমার নামটা হয়েছে উদ্ঘট। আমি জিজ্ঞেস করলাম, তা কতদিন আগে তুমি মারা গেছিলে? তা তো স্যার কয়েক লক্ষ বছর হয়ে গেছে। তারপর সে বলে চলল, আচ্ছা স্যার একটু চলেন না সামনে, চা খেতে খেতে গল্প করি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ভূতরা আবার চাও খায় নাকি? উদ্ঘট বলল, কেন খাবো না স্যার? আপনি জানেন না ভূতরা মানুষদের চেয়ে বেশি চা খায়? কারণ ভূতদের তো সারা রাত জেগে মানুষদের ভয় দেখাতে হয়, চা না খেলে কি এত জেগে থাকা যায়? আমি শুধু একটা ঢোক গিললাম, কিন্তু কি বলবো কিছুই বুঝলাম না। এই রাতের বেলা কোনো ভূতের সাথে চা খাওয়ার ইচ্ছা আমার নেই, তাই আমি একটু রেগে গিয়ে বললাম, উদ্ঘট, দেখো তোমাদের তো সারা রাত জেগে মানুষকে ভয় দেখানোর জন্য চা খেতে হয়, কিন্তু আমার তো আর রাত জেগে কোনো ভূতকে ভয় দেখানোর মতো ডিউটি নেই। তাই আমি বাড়ি গিয়ে ঘুমাবো, আর আমি চা খাবো না। তুমি তাড়াতাড়ি তোমার প্রবলেমের কথা বলো। সে আবার বলা শুরু করলো, স্যার আমি অনেক শিক্ষিত একজন ভূত। আমি ক্লাস 2 পর্যন্ত পড়েছি, কিন্তু ক্লাস 5 আর 8-এ নিজের ফুল ট্যালেন্টে ফেল করে গেছি। ক্লাস 2 পর্যন্ত পড়লে আর ক্লাস 5 আর 8-এ আবার ট্যালেন্টে ফেল করলে কিভাবে? সে উত্তর দিল, স্যার আপনাদের যেমন ক্লাস 1-এ ভর্তি হয়ে মাস্টার্স পর্যন্ত পড়তে হয়, আমাদের ভূত সমাজে ঠিক তার উল্টোটা হয়। আমাদের এখানে মাস্টার্সে ভর্তি হয়ে উল্টো দিকে আস্তে আস্তে ক্লাস 1-এ এসে পড়া শেষ হয়। এইবার আমি বললাম, ধর আজে বাজে বকছো, যত সব ফালতু নিয়ম। উদ্ঘট বলল, না না স্যার, এটাই ঠিক নিয়ম, উল্টে আপনাদেরটাই তো ফালতু নিয়ম। কারণ প্রাইমারি হাই স্কুল তো খুব সহজ পড়া, কঠিন পড়া তো অনার্স আর মাস্টার্স। সহজে পড়া পড়ে ওপরে ক্লাসে ওঠার চেয়ে কঠিন পড়া পড়ে নিচে ক্লাসে নামা অনেক বড় বৈজ্ঞানিক ব্যাপার, এতে ভিত্তি মজবুত হয়। আমি আর তার যুক্তির কাছে কিছু বলতে পারলাম না। কিছুক্ষণ থ মেরে চুপ করেছিলাম। তারপর জিজ্ঞাসা করলাম, তাহলে ক্লাস 2 পর্যন্ত পড়া ছেড়ে দিলে কেন? ক্লাস 1টা পাশ করলেই তো তোমার একেবারে কমপ্লিট হয়ে যেত। সে তখন বলল, ওই কাহিনীটাই তো এখন আপনাকে বলবো স্যার। আসলে আমি যখন ক্লাস 2-তে ভর্তি হলাম, তখন আমার ক্লাসে ভর্তি হলো নেহা নামের এক পেতনি। বেঁচে থাকতে তার নাম ছিল স্নেহা, পেতনি হওয়ার পর তার নাম হয়েছে নেহা। তারপর স্যার একদিন আমি নেহার স্মার্ট চোখ আর স্মার্ট শরীর দেখে নেহার প্রেমে পড়ে গেলাম। এই পর্যন্ত বলে আবার সে চুপ। আমি জিজ্ঞেস করলাম, তারপর তোমার স্মার্ট নেহার কি হলো? সে কয়েক সেকেন্ড পর বলল, নিজের প্রেমের কথা তো বলতে গিয়ে একটু লজ্জা পেয়ে গেছিলাম, তো স্যার তাই একটু চুপ করেছিলাম আর কি। এবার আমি মনে মনে বললাম, ভূতেরও আজকাল লজ্জা আর প্রেম হচ্ছে, বারে দুনিয়া। এবার মুখে শুদ্ধ বললাম, তারপর কি কাহিনী? উদ্ঘট আবার বলা শুরু করলো, তারপর আর কি, তাকে আমার ভালোবাসার কথা জানালাম এই আজকের মতোই ভ্যালেন্টাইন ডেতে, কিন্তু সে কিছুতেই আমার প্রস্তাবে সাড়া দিল না। এই কারণে আমার নাওয়া খাওয়া পড়াশোনা সব একেবারে গোল্লায় যেতে লাগলো। তারপর একদিন একটা বন্ধুর পাল্লায় পড়ে কাগজে করে দেখা তো তুঝে ইয়ার দিল মে বাজে গিটার কথাটা লিখে আমি নেহাকে দিলাম। নেহা কথাটা খুব পছন্দ করলো। সে আমাকে জিজ্ঞাসা করলো এই কথাটা আমি কোথায় পেয়েছি। আমি তো স্যার একজন শিক্ষিত স্মার্ট ভূত, মিথ্যা কথা একদম বলতেই পারি না। আমি তাকে বললাম যে এটা মানব সমাজের একটা হিন্দি গান, কিন্তু এটা বলেই আমি ফেঁসে গেলাম। এটা আমার জন্য একটা কাল হয়ে দাঁড়ালো। নেহা তখন বলল যে আমি যদি মানব সমাজ থেকে এই গানটা তাকে সংগ্রহ করে দিতে পারি, তাহলে সে আমাকে ভালোবাসবে আর বিয়ে করবে।
তারপর থেকে পড়াশোনা বাদ দিয়ে আমি এই গানটাই খুঁজে চলেছি, কিন্তু কোনো মানুষ আজ অবধি আমাকে হেল্প করতে আসেনি স্যার। আমার ভূত পরিচয় শুনেই সবাই উল্টো দিকে দৌড় দেয় অথবা ওইখানে হার্ট অ্যাটাক করে মরে পড়ে যায়। আমি বললাম, তো তুমি সবাইকে তোমার ভূত পরিচয় দাও কেন? তোমরা তো ইচ্ছা করলেই মানুষের রূপ ধরে মানুষের পরিচয় দিয়ে কারো কাছ থেকে গানটা নিতে পারতে। উদ্ভট এবার উত্তর দিল, তা পারতাম স্যার, আসলে আরও অনেক কিছু পারতাম, যেমন এই গানটা যাদের মোবাইলে আছে তাদের মোবাইলটা চুরি করে নিয়ে গানটা নিয়ে নিতে পারতাম। কিন্তু আমি তো শিক্ষিত স্মার্ট ভূত, আমি কাউকে মিথ্যা কথা বলি না অথবা চুরি প্রতারণা করি না, সদা সত্যি কথা বলি। কিন্তু আজ যখন মনের দুঃখে আপনাদের এই গলিতে বসেছিলাম তখন শুনতে পারলাম আপনি এই গানটা গাইতে গাইতে যাচ্ছেন। তাই এখন স্যার আপনি আমার শেষ ভরসা, আমাকে না করবেন না প্লিজ। এই বলে একটু বিকৃতভাবে উদ্ভট হাসতে লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা মুশকিল তো, হাসছো কেন? সে বলল, এটা মনের দুঃখের হাসি স্যার, আপনারা তো মনের দুঃখে কাঁদেন আর আমরা হাসি। আমি এবার বিরক্ত হয়ে বললাম, ধর হাসি থাম। সে হাসি থামালো। জিজ্ঞাসা করলাম, তা গানটা কিভাবে দেবো তোমাকে? সে বলল, স্যার আমি আমার মোবাইলে ব্লুটুথটা চালু করছি, আপনি সেন্ড করুন। আমি একটু অবাক হয়ে আমার ব্লুটুথের নিউ ডিভাইস অপশানে সার্চ দিলাম। একটু পর দেখি কিছু হিজিবিজি চিহ্ন আসলো। উদ্ভট বলল, ওটাই নাকি ওর ডিভাইসের নাম, ভূতের ভাষায় লেখা। আমি সেই ডিভাইসে গানটা সেন্ড করতে করতে বললাম, আচ্ছা তুমি তো গানটার সিডিও কিনে নিতে পারতে। উদ্ভট বলল, সিডি কিনতে যাওয়ার আইডিয়াটা যে আসেনি মাথায় তা কিন্তু না। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আসলে আপনারা তো ঠিকই বলবেনই, কিন্তু সিডি কিনতে গেলেই তো আমাকে মানুষের পরিচয় দিয়ে কিনতে হতো, ভূতের কাছে তো কেউ সিডি বিক্রি করতো না। বললাম না স্যার, আমি একজন শিক্ষিত স্মার্ট ভূত, তাই আমি তো কাউকে মিথ্যা মানুষের পরিচয় দিয়ে সিডি কিনতে পারি না। আর সিডি কিনতে গেলে তো আমার টাকার দরকার পড়তো, আমি অত টাকা কোথায় পাবো স্যার? আমাদের ভূত সমাজে তো টাকা বলতে কিছু নেই, আমাদের মুদ্রা হচ্ছে মাছের কাঁটা। এখন ওটা দিয়ে তো আর মানব সমাজে আমি সিডি কিনতে পারবো না। আর আমি তো দেখতেই পাচ্ছেন কতটা স্মার্ট শিক্ষিত ভূত, ফোন অবধি ব্যবহার করি, মানুষের টাকাও আমি চুরি করতে কোনোদিনই পারবো না। আমি শিক্ষিত ভূতের এই ন্যায় পরায়ণতা দেখে খুব মুগ্ধ হলাম। একটু পর গান সেন্ড হলো। উদ্ভট আবার হাসতে লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, আশ্চর্য, গান তো পেয়ে গেছো, আবার হাসছো কেন? উদ্ভট এবার একটু কান্না কান্না গলায় বলল, আসলে স্যার এটা কষ্টের হাসি না, এটা আনন্দের হাসি। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না স্যার, আপনি অনেক মহান। এক কপি ফটো দেবেন, টাঙিয়ে রাখবো। বলতে বলতে সে আবার হাসতে লাগলো। আর তার হাসি শুনতে শুনতে আমার হঠাৎ মনে হলো, বাহুবলী সিনেমাতে কাটাপ্পা যেরকম প্রভাসের পা মাথায় নিয়েছিল, সেরকম কেউ যেন অশরীরভাবে আমার পাটা তুলে তার মাথায় রাখছে। আমি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে পাটা সরিয়ে নিলাম। বললাম, আরে 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এসব করতে হবে না। এরপর যদি তোমার আবার কখনো কোনো গানের দরকার পড়ে তাহলে আমার কাছে এসো। উত্তরে সে বলল, মাথা খারাপ স্যার আপনার? জীবন আর কোনোদিন নেহার সামনে মানব সমাজের কোনো গানই গাইব না, এই আমার 14 গোষ্ঠীর কসম। আমি বললাম, বাহ, তাহলে তো এখন আর কোনো চিন্তা নেই। এখন গিয়ে পড়াশোনাটা কমপ্লিট করে বিয়ে করে ফেলো, তারপর দুটো ছোটো ছোটো উৎপলের প্ল্যানিং করো, কেমন? এইবার উদ্ভট একটু লজ্জা পেয়ে বলল, জি জি স্যার, জি স্যার, আমাদের বিয়েতে আপনাকে অবশ্যই কার্ড দিয়ে নিমন্ত্রণ করব। আসলে আমি তো শিক্ষিত স্মার্ট ভূত, আমি কখনো কথার খেলাপ করি না, অবশ্যই আপনাকে নিমন্ত্রণ দেব। আচ্ছা এখন তাহলে আসি স্যার, ভালো থাকবেন। এই বলে উদ্ভট হাসতে হাসতে, মানে কাঁদতে কাঁদতে চলে গেল। আমি সেখানে
আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারলাম না, তাই ধীরে ধীরে বাড়ির পথে পা বাড়ালাম। এবার উপসংহারে আসি। আজও আমি অপেক্ষা করি উদ্ঘটের আর নেহার বিয়ের কার্ডের জন্য, কিন্তু কোনো কার্ড পাই না। উদ্ঘট কি আমাকে ভুলে গেল? না, এটা হতে পারে না, কারণ উদ্ঘট একজন শিক্ষিত স্মার্ট ভূত। সে তার দেওয়া কথা অবশ্যই রাখবে। তো বন্ধুরা, আপনারা শুনছিলেন আজকের গল্প শিক্ষিত ভূত। গল্পটা আমার নিজের কল্পনা মাত্র, এর সাথে বাস্তবের কোনো লিঙ্ক নেই। আপনাদের যদি ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে রাত্রির রহস্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া এরকম আরও ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটাকেও অন করে রাখবেন। আপনারা চাইলে আপনাদের লেখা গল্প আমাকে পাঠাতে পারেন, যেটাকে আমি আমার ভয়েস দিয়ে আপনাদের কাছে পৌঁছে দেব। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ স্টে টিউনড।